বিসমিল্লাহির রহমানির রহিম। একচেটিয়ামূলক বাজারের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন্স যে প্রমাণ করো যে এম আর সমান সমান এ আর, যেখানে আমরা দেখতে পাই যে 1 মাইনাস 1 বাই ই মানে হচ্ছে ইলাস্টিসিটি। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় একচেটিয়ামূলক বাজারের এই প্রমাণ করতে বলে, অর্থাৎ এই প্রমাণের প্রশ্নটা প্রায়ই এসে থাকে। তো এই প্রমাণের প্রশ্ন যদিও কিছুটা একটু জটিল প্রকৃতির, তবে এটা সমাধান করা সম্ভব, খুব সহজেই এটা সমাধান করা সম্ভব যদি একটু বুঝে এটি করার চেষ্টা করি। তো দেখো, এখানে আমি প্রশ্নটা লিখে নিয়েছি যে প্রমাণ করেছে এম আর সমান সমান এ আর 1 মাইনাস 1 বাই ই মানে ইলাস্টিসিটি। তো এম আর মানে কি আমরা জানি, এম আর মানে হচ্ছে প্রান্তিক আই, আর এ আর মানে এম আর মানে প্রান্তিক আই, আর এ আর মানে হচ্ছে গড় আই। তাহলে প্রান্তিক আয় এবং গড় আয়ের মধ্যে যে একটি সম্পর্ক, কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে একচেটিয়ামূলক বাজারে গড় আয়, প্রান্তিক আয় ও স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক দেখাও। তাহলে এখানে কি আছে, গড় আয়, প্রান্তিক আয়, আর এই ই মানে স্থিতিস্থাপকতা। তাহলে গড় আয়, প্রান্তিক আয় ও স্থিতিস্থাপকতার মধ্যে যে সম্পর্ক, এই বিষয়টিও এই চিত্র এবং প্রমাণের মধ্য দিয়ে দেখানো সম্ভব। আবার কোশ্চেনটা আসতে পারে এভাবে, ঠিক যেভাবে আমি লিখে রেখেছি ঠিক এভাবেও কোশ্চেনটা আসতে পারে। এখানে আবার এভাবেও দিতে পারে, এই এ আর এর বদলেতে এখানে পিউ দিতে পারে। কারণ কি, আমরা জানি একচেটিয়ামূলক বাজার বা প্রান্তিক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সেখানে আমি দেখিয়েছিলাম গড় আয় বলতেই হচ্ছে দাম। তাহলে এখানে দামও আসতে পারে, আবার গড় আয় এভাবেও কোশ্চেনটা আসতে পারে। তো দেখো, আমি চিত্র অঙ্কন করেছি। এই চিত্রে ও এক্স অক্ষে দেখানো হয়েছে বিক্রয়ের পরিমাণ, ও ওয়াই অক্ষে দেখানো হয়েছে দাম, গড় আয় এবং প্রান্তিক আয়। এখন এ আর বি যে রেখাটি দেখতে পাচ্ছ, এটি হলো গড় আয় রেখা, অর্থাৎ এ আর এ থেকে সি যে রেখাটি দেখতে পাচ্ছ, এটিকে বলা হয় প্রান্তিক আয় রেখা বা সংক্ষেপে বলে এম আর রেখা। এখন দেখো, ওপি দামে, দেখো ওপি, এই যে ওপি দামে বিক্রয়ের পরিমাণ কত, বিক্রয়ের পরিমাণ ও থেকে টি পরিমাণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ। তো চিত্র অনুসারে আমরা দেখতে পাই যে এখানে গড় আয় কতটুকু, গড় আয় রেখা, গড় আয় রেখা আমরা জানি কি এ বি হচ্ছে গড় আয় রেখা। তাহলে এই দাম যে আর এর সাথে সেট করেছে, অর্থাৎ আর থেকে টি পরিমাণ যে রেখাটি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় গড় আয়, যা আমি গড় আয় এ আর মানে গড় আয় সমান সমান আর টি এটা লিখেছি। তাহলে আমরা দেখতে পাই এম আর হচ্ছে এসি। তো এম আর এর এস বিন্দুতে উৎপাদনের পরিমাণ যে সেট করেছে, এই জন্য এস থেকে টি পরিমাণ এটা হচ্ছে এম আর, অর্থাৎ প্রান্তিক আয় হলো এস থেকে টি পরিমাণ উৎপাদনের মানে প্রান্তিক আয় রেখা। আশা করি চিত্রের যে ব্যাখ্যাটি এটি বুঝতে পেরেছো যে চিত্রে কি কি দেখানো হয়েছে। এখন দেখো, প্রমাণের জন্য আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আসবো। কারণ কি, কোশ্চেনটা দুই ভাবে হতে পারে, একটা হলো গড় আয়, প্রান্তিক আয় এবং স্থিতিস্থাপকতার সম্পর্ক। আবার হতে পারে যে আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক এইভাবে প্রমাণটা করে দেখাও। তো এখন দেখো, আমি গড় আয় এবং প্রান্তিক আয়ের অবস্থান এই চিত্রে দেখিয়েছি। তাহলে আমার এখন লাগবে কি, স্থিতিস্থাপকতা। তো আমরা জানি কোনো একটি চাহিদা রেখা বা কোনো একটি সরল রেখার স্থিতিস্থাপকতার সূত্র কি আমরা জানি, আমি পূর্বের ক্লাসে এই বিষয়ে আলোচনাও করেছি যে নির্দিষ্ট বিন্দুর নিচের অংশ থাকবে উপরে আর নির্দিষ্ট বিন্দুর উপরের অংশ থাকবে নিচে, এটাই হলো স্থিতিস্থাপকতা। অর্থাৎ আমি যদি আর বিন্দুতে স্থিতিস্থাপকতা ধরি, আর বিন্দুতে স্থিতিস্থাপকতা, আর বিন্দুতে, এবং আর বিন্দুতে স্থিতিস্থাপকতা কি হয়, আর বিন্দুতে স্থিতিস্থাপকতা, দেখো আর বিন্দুতে স্থিতিস্থাপকতা আমি লিখতে পারি, দেখো আর বিন্দু সূত্র অনুসারে
এই নিচের অংশ আর বি, নিচের অংশ হবে উপরে, অর্থাৎ আর বি হবে উপরে, আর উপরের অংশ কি এ আর, এই উপরের অংশ হবে নিচে। তাহলে আমি কি পেয়ে গেলাম, স্থিতিস্থাপকতা আর বিন্দুর স্থিতিস্থাপকতা পেয়ে গেছি। নিচের অংশ আর বি, নিচের অংশ হচ্ছে উপরে আর উপরের অংশ হয়েছে নিচে। আশা করি স্থিতিস্থাপকতা বুঝতে পেরেছো। তাহলে দেখো যে আমার যে প্রমাণের জন্য যে তিনটি অবস্থা, একটি হচ্ছে প্রান্তিকায়, গোয়ারা এবং স্থিতিস্থাপকতা, তিনটি বিষয় আমি নিয়ে এসেছি। এবার প্রমাণের জন্য সামনে অগ্রসর হব। এখন দেখো যে এই যে এখানে আর আর এ আর আর বি এটি একটি সরল রেখা, তার স্থিতিস্থাপকতা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে আমার এখন কি করতে হবে, যে চিত্র অনুসারে আমরা দেখতে পাই এখানে দুটি ত্রিভুজ আছে। চিত্র অনুসারে আমি দুটি ত্রিভুজ দেখতে পাই। চিত্র অনুসারে লিখে নিই, চিত্রানুসারে দেখো দুটি ত্রিভুজ কি কি, একটি ত্রিভুজ আছে আর টি বি, তাহলে আর টি বি, ও আরেকটি ত্রিভুজ আছে দেখো যে এ পি আর, তাহলে আরেকটি ত্রিভুজ হচ্ছে এ পি আর। তাহলে দুটি ত্রিভুজ পাচ্ছি, তাই না? তো এই দুটি ত্রিভুজ কি সদৃশ ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের মধ্যে একটি সদৃশ ত্রিভুজ। কারণ কি আর টি বি আর এ পি আর দুটি ত্রিভুজ কি একই ধরনের, এই জন্য এই ত্রিভুজ দুটিকে বলা হয় সদৃশ ত্রিভুজ। এখন খেয়াল করো যে এই ত্রিভুজে আমি কি দিয়েছি, এই প্রথম যে ত্রিভুজের, এই ত্রিভুজের যদি প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি লিখতে পারি এভাবে যে আর বি বাই হচ্ছে এ আর, দেখো এই যে স্থিতিস্থাপকতা থেকে আর বি এ আর, অর্থাৎ দুটি যদি সদৃশ ত্রিভুজ হয়, তাহলে প্রথম যে ত্রিভুজ, এই ত্রিভুজের এটাকে যদি আমি অতিভুজ ধরি, এই ত্রিভুজের অতিভুজ সমান সমান অন্য আরেকটি ত্রিভুজের অতিভুজ, তাহলে এই যে এ পি আর এর অতিভুজ কি এ আর, আর আর টি বি এই ত্রিভুজের অতিভুজ কি আর বি। তাহলে এই যে প্রথম ত্রিভুজের অতিভুজ বাই যদি দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ লেখা যায়, এমন দুটি ত্রিভুজ যে দুটি ত্রিভুজ সদৃশ, তাহলে এই ত্রিভুজের প্রথম ত্রিভুজের লম্ব দ্বিতীয় ত্রিভুজের লম্ব লেখা যাবে। তাহলে কি দ্বিতীয় ত্রিভুজের লম্ব হচ্ছে উপরে হবে, তাহলে এ পি, আর প্রথম ত্রিভুজের লম্ব কি আর টি, তাহলে আর টি লেখা যাবে। বিষয়টি আমি আবার বলছি, দেখো প্রথম ত্রিভুজ আর টি বি, দ্বিতীয় ত্রিভুজ কি এ পি আর। এখন দেখো আমি স্থিতিস্থাপকতা অনুসারে দেখো লিখেছি আর বি সমান সমান এ আর। তো আর বি সমান সমান এ আর যদি লিখতে পাই, ঠিক আছে, তো আর বি সমান সমান যদি এ আর লিখতে পারি, আর বি কি, আর বি হচ্ছে প্রথম ত্রিভুজ, তো আর বি যদি প্রথম ত্রিভুজের অতিভুজ হয় আর এ বি হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ, তাহলে প্রথম ত্রিভুজের অতিভুজ আর দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ আমি লিখলাম। তাহলে এখানেও লিখতে পারবো কি যে প্রথম ত্রিভুজের লম্ব কি আর টি, তাহলে আর টি উপরে লিখি, প্রথম ত্রিভুজের লম্বটা উপরে লিখি, কারণ প্রথম ত্রিভুজের অতিভুজ যখন উপরে লিখছি তাহলে এখানে লিখতে হবে আর টি লম্ব। দ্বিতীয় ত্রিভুজের লম্ব কি এপি, তো দ্বিতীয় ত্রিভুজের লম্ব লিখলাম আমি এপি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো এটাকে কিভাবে লিখতে পারি, এই দুটো আমরা কি লেখা যায়, মানে এই বিষয়টা আমরা লিখে নিই যে এটা লেখা যায়। কেন লেখা যায়, কারণ এই দুটি হলো সদৃশ ত্রিভুজ, এই জন্য এটা লেখা যায়। এখন দেখো এটা কোথা থেকে পেয়েছি, এই দেখো স্থিতিস্থাপকতা থেকে, এই জন্য আমি লিখতে পারি এটা মানে আর বি বাই হচ্ছে এ আর সমান সমান আর টি বাই হচ্ছে এ পি, এটা লেখা যাচ্ছে। আবার দেখো এখানে আরো দুটি ত্রিভুজ আছে, একটি দেখো এ পি কিউ, আরেকটি ত্রিভুজ দেখো আর কিউ এস। তাহলে দুটি ত্রিভুজ, তাহলে লিখে নি, একটি ত্রিভুজ হচ্ছে এ পি কিউ ও ত্রিভুজ কি আর কিউ এস, দুটি ত্রিভুজ আর কিউ এস এ পি কিউ, এই দুটি ত্রিভুজ কিন্তু একদম পুরোপুরি সর্বসম, কারণ এটি সমান সমান এটি, দুটি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। তাহলে আমি লিখে নিই এই দুটি ত্রিভুজ হলো সর্বসম ত্রিভুজ। আগের যে দুটি ত্রিভুজ ছিল সদৃশ ত্রিভুজ, আর এই দুটি ত্রিভুজ হলো সর্বসম ত্রিভুজ। তাই আমি লিখতে পারি এখানে যে দুটি যদি সর্বসম ত্রিভুজ হয়, তাহলে আমি লিখতে পারি কি যে এই যে
এই যে ত্রিভুজ প্রথম এপি কিউ ত্রিভুজ আর কিউ আর এসটি ত্রিভুজ, দুটি ত্রিভুজ সমান, তাহলে লিখতে পারি এই প্রথম ত্রিভুজের পি কিউ সমান সমান কিউ আর, এটা লেখা যায়। তাহলে লিখতে পারি কি পি কিউ সমান সমান কিউ আর, এটা লেখা যায়। আবার লিখতে পারি কি যে দেখো পি কিউ সমান সমান যদি কিউ আর লেখা যায় তাহলে এপি সমান সমান আর এস লেখা যাবে। তাহলে আরো লিখতে পারি কি যে এপি সমান সমান আর এস, এটা লিখতে পারি। কারণ কি দুটি ত্রিভুজ সর্বসম, তাহলে প্রথম ত্রিভুজের লম্ব এবং প্রথম ত্রিভুজের ভূমি এবং দ্বিতীয় ত্রিভুজের ভূমি এটা সমান, প্রথম ত্রিভুজের লম্ব এবং দ্বিতীয় ত্রিভুজের লম্ব এটি সমান, এটা লেখাই যায় কারণ দুটি ত্রিভুজ সর্বসম। আচ্ছা এবার দেখো যে এখানে তাহলে লেখা যাচ্ছে কি যে এপি সমান সমান আর এস। তাহলে এপি সমান সমান যদি আর এস লেখা যায় তাহলে দেখো যে এই যে এখান থেকে যে স্থিতিস্থাপকতাটা পেয়েছিলাম এই স্থিতিস্থাপকতায় আমি যদি আবার লিখি যে স্থিতিস্থাপক এই অংশটা এই যে আর টি এপি, কারণ কি এই ইলাস্টিসিটি এটাও আবার এই ইলাস্টিসিটি সমান হচ্ছে এই অংশটা। এখন দেখো এই সূত্র এই চিত্রে আমি লিখলাম কি আর টি এপি, এই অংশটা লিখলাম ইলাস্টিসিটি সমান। এখন দেখো আর টি যদি উপরে রেখে দিই যে আর টি আর নিচে আছে এপি, দেখো তো এপি সমান সমান কি লেখা যায়, এপি সমান সমান আর এস লেখা যায়, এপি সমান সমান আর এস লেখা যায়। কারণ কি আমরা জানি এপি সমান সমান আর এস, তাহলে দেখো যে এপির বদলে তো আমরা আর এস লিখতে পারি। এখন দেখো যে আমি এখান থেকে এভাবেও লিখতে পারি যে দেখো এখানে আর এস লিখেছি না, এই আর টি আর হচ্ছে আর এস। এখন দেখো এই আর এস এর বদলতে এই যে আর টি থেকে লিখছি আর টি আর এপি এর বদলে লিখছি আর এস। এখন এভাবেও লিখতে পারি যে আর টি আর আর এস মানে কি, খেয়াল করে দেখো তো আর এস মানে মনে আছে আর এস মানে কি, আর এস হচ্ছে এই যে এই অংশটা আর এস, এটা কি আর থেকে টি পরিমাণ আমরা কি জানি আর থেকে টি পরিমাণ হচ্ছে গড় আয়, আর থেকে টি পরিমাণ গড় আয়। আমি যদি এখানে একটা নোট লিখি যে আর থেকে টি পরিমাণ হচ্ছে গড় আয়, তো আর থেকে টি পরিমাণ যদি গড় আয় হয়, খেয়াল করো আর থেকে টি পরিমাণ গড় আয়, যেখানে আমি লিখেও নিয়েছিলাম যে আর থেকে টি পরিমাণ এই যে আর টি এটা হচ্ছে গড় আয়, তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি যে আর এস মানে হলো যে এই যে এখানে আর থেকে টি এখান থেকে যদি এস টি বাদ দিই, কি বাদ দিব এখান থেকে এস টি যদি বাদ দিই তাহলে আর এস পাওয়া যায়। তাহলে খেয়াল করে দেখো আর টি, তো আর টি থেকে যদি এস টি পাওয়া যায় এতটুকু কি হয় আর এস পাওয়া যায়। তাহলে আর এস মানে কি এই আর টি থেকে এস টি বাদ দিলে, তাহলে আর টি থেকে এস টি বাদ দিলে আর এস হয়। তাহলে আমি এই অংশটা এইভাবে লিখতে পারি যে আর এস মানেই হলো যে আর টি থেকে এস টি বাদ দিলে পাওয়া যায় হচ্ছে এই স্থিতিস্থাপকতা। এখন দেখো যে আমি তাহলে লিখতে পারি কি এই আর টি মানে কি, আর টি মানে হচ্ছে এ আর, এখানেও এ আর, আবার এখানে এস টি মানে কি আমরা জানি এস টি মানে হচ্ছে এম আর। খেয়াল করে দেখো এই এস টি মানে হলো এম আর, তাহলে লিখতে পারি কি যে এখানে লিখতে পারি যে অতএব ই সমান সমান এ আর নিচে হচ্ছে এ আর মাইনাস হচ্ছে এম আর। তাহলে দেখো এই বিষয়টি আমি এখানে স্পষ্টতই লিখতে পারি, লিখতে কোনোই সমস্যা হয় না যে স্থিতিস্থাপকতা সমান সমান আর টি মানে কি, আর টি মানে হচ্ছে গড় আয় আর হচ্ছে এখানে গড় আয় মাইনাস হচ্ছে এম আর, এটি লিখতে কোনো সমস্যা নাই, এটি তুমি বুঝতে পারবে। এখন দেখো আমি এখানে যে অবস্থানটা পেলাম এখান থেকে আমি কি করব এই প্রমাণের মতো করে অর্থাৎ এম আর নির্ণয় করব। আমার নির্ণয় করতে হবে কি ইলাস্টিসিটি না, কিন্তু আমার নির্ণয় করতে হবে কি এম আর, এই প্রমাণ। এই জন্য আমি কি করব এখান থেকে এম আরটা আমি এ পাশে নিয়ে বাকি প্রমাণটা করব। এই জন্য আমার বোর্ডটা যথেষ্ট ছোট, আমি এটা মুছে নিই আমি লিখি যে এই সূত্র থেকে মানে আমি যে সূত্রটা পেয়েছি এখান থেকে এম আর নির্ণয় করি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করব এম আর নির্ণয় করি, তাহলে প্রাপ্ত সূত্র থেকে আমি প্রাপ্ত যে সূত্রটা পেয়েছি প্রাপ্ত সূত্র থেকে এম আর নির্ণয় করি। তো এম আর নির্ণয়টা আমি এখন করব, ঠিক আছে। তো এখানে আমি এম আর নির্ণয় করব। দেখো আমি লিখতে পারি কি এখন তাহলে দেওয়া আছে কি ই সমান সমান এ আর বাই এ আর মাইনাস হচ্ছে এম আর, এটা দেওয়া আছে। এখন দেখো তো আমি যদি আর আর গুণ করি তাহলে কি হয়
এই অংশটা এ পাশে আর এই অংশটা মানে এই যে আর গুণ করলে নিচে একটা 1 ধরে নিলাম, তাহলে এর সাথে এর গুণ হবে, তাহলে এর সাথে এর গুণ হবে আর এ আর সাথে এটার গুণ হবে। তাহলে আমি কি করব, ই এ আর মাইনাস ই এম আর, এটা পেয়েছি না? আর এদিকে চলে গেল কি, এদিকে চলে গেল হচ্ছে এ আর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন দেখো যে আমার কি লাগবে, আমি এ মানের মান বের করব, ঠিক আছে? আমি এ মানের মান বের করব। তাহলে আমি আবার এভাবেও করতে পারতাম, এই লাইনটা না করে আমি এভাবেও করতে পারতাম যে আর আর গুণটা এভাবেও করতে পারতাম, যে এ আর এ পাশে রেখে দিলাম এ আর, আর এ পাশে আর আর গুণ করলে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো, ই এ আর মাইনাস ই এম আর, এভাবেও গুণ করতে পারতাম, দুই ভাবেই করা যায়। তো আমি এইভাবে যদি গুণ করি, আমি কি জানি যে এখান থেকে আমি লিখতে পারি এভাবে, যে এ আরটা এই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ এম আরটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ই কাউন্ট কি আমার বের করতে হবে, এম আর, ই এম আর সমান সমান ই এ আর মাইনাস যে এ আর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো আমি যদি এখানে এ আর কমন নিই কি হয়, এখানে থাকলো ই এম আর, আর এখানে এ আর কমন নিলে থাকে হচ্ছে ই মাইনাস 1। দেখো তো বুঝতে পেরেছো কিনা, এখানে বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো এটাকে কিভাবে লেখা যায়, আমি লিখতে পারি এম আর আর এই ই দিয়ে ডিভাইডেড করে দিই, ই দিয়ে ডিভাইডেড করলে কি হয় ই মাইনাস 1, এটাকে আমি এইভাবে ডিভাইডেড করতে পারি ই। দেখো আমি এভাবে লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি যে এম আর সমান সমান এ আর ই মাইনাস 1 ই, এভাবেও লিখতে পারি। এখন দেখো এটাকে আরো কিভাবে লেখা যায়, দেখো এ আর এখন এই 1 ই আমি লিখতে পারি কি ই ই মাইনাস 1 বাই ই, এভাবে লিখতে পারি না? আমি কিন্তু এভাবে লিখতে পারি। তো দেখো এখান থেকে আরো লেখা যায় এভাবে এম আর সমান সমান এ আর ই ই, এটা যদি কেটে যায় তাহলে 1 মাইনাস 1 বাই ই স্থিতিস্থাপক। দেখো এই এ আর এর বদলে আমি পিও দিতে পারি, এটা কোনো সমস্যা না, যে আমি এইটা দেখো উত্তর হয়ে গেছে, দেখো প্রমাণ হয়ে গেছে, এখন প্রমাণিত হয়ে গেছে অলরেডি, যে দেখো এম আর সমান সমান এ আর, ঠিক এই যে আমার অঙ্কে মানে প্রশ্নের সমস্যায় যেটা চেয়েছিল এটা প্রমাণ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এটাকে আমি এভাবেও লিখতে পারতাম যে এম আর সমান সমান এ আর মানে আমরা জানি কি পি, তাহলে 1 1 মাইনাস পি, এটাও লিখতে পারতাম, এটাও উত্তর হতে পারতো, এটাও উত্তর হতে পারতো, কারণ কি আমরা এ আর সমান সমান জানি হচ্ছে প্রাইস বা দাম, তাহলে এটা লেখা যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। খুব সহজে আমরা এই যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান করতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।